স্টুডেন্টস, আজকে আমি আবার অর্গানিক নিয়ে চলে এসেছি। ক্লাস 12 অর্গানিক পড়াচ্ছিলাম। আগের দিন হ্যালো অ্যানিনো হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আলোচনা করবো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম। ঠিক আছে, হ্যালো অ্যালকেনের ভৌত ধর্মের মধ্যে প্রথমে হচ্ছে ব্যাপার যে এদের ভৌত দশাটা কিরকম। এদের ভৌত দশা হচ্ছে মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইন, ইথাইল ফ্লোরাইড, ইথাইল ফ্লোরাইড। এরা সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। আবার কিছু কিছু হ্যালো অ্যালকেন আছে যেমন মিথাইল আয়োডাইড বা C18 পর্যন্ত যে হ্যালাইডগুলো আছে, কার্বন সংখ্যা 18, সেগুলো তরল। আবার আরো উচ্চতর হ্যালাইডগুলো হচ্ছে তোমার কঠিন। তাহলে 3 রকমের ভৌত অবস্থাতেই থাকতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো সেটা এক একটা হ্যালাইড এক রকম ভাবে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বর্ণ। বিশুদ্ধ অবস্থায় অ্যালকিল হ্যালাইডগুলো একদম বর্ণহীনই হয়, কিন্তু আয়োডাইডের ক্ষেত্রে দেখা গেছে বর্ণ দেখা যায়। ঠিক আছে, গন্ধ, এদের গন্ধ থাকে না, কিন্তু কিছু কিছু বিশেষ পূর্ণাঙ্গ বিশিষ্ট কতগুলো অ্যালকিল হ্যালাইড আছে। যেমন আমরা জানি একটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের গন্ধ আছে, মিষ্টি গন্ধযুক্ত কিছু যৌগ আছে হ্যালাইডে। নেক্সট আমরা যেটা নিয়ে ইম্পর্টেন্ট সেটা বলবো সেটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডগুলো বেনজিন এবং ইথার, অ্যালকোহল ইত্যাদি জৈব দ্রাবকে দাগবো, কিন্তু জলে অদ্রাব্য। কেন? কারণ হচ্ছে অ্যালকিল হ্যালাইডগুলো ধ্রুবীয় প্রকৃতির হলেও এরা জলের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে অক্ষম। কেন? কারণ হচ্ছে অ্যালকিল হ্যালাইডগুলো জলে দ্রবীভূত হতে গেলে তোমাদের কি করতে হবে, হ্যালাইডগুলোর মধ্যে যে আকর্ষণ বল আছে, কি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, দ্বিমেরু আকর্ষণ বল, সেইগুলোকে ভাঙতে হবে। আবার শুধু তাই নয়, জলে দ্রবীভূত করার জন্য জলের অণুগুলোর মধ্যেও যে হাইড্রোজেন বন্ধনী আছে সেটাকেও ভাঙতে হবে। সেই কারণে তোমার অত্যাধিক পরিমাণে শক্তির প্রয়োজন হবে। তাই অ্যালকিল হ্যালাইড এবং জলের অণুগুলোর মধ্যে গঠিত দ্বিমেরু আকর্ষণ বল থেকে, যেটা মানে যে যখন জলে যদি অ্যালকিল হ্যালাইড দ্রবীভূত হয়, তাহলে তাদের মধ্যে যে দ্বিমেরু আকর্ষণ বল হবে, তার সেই বলটা অপেক্ষা বা সেই শক্তিটা যেটা নির্গত হয় সেটা অপেক্ষা ওই যে প্রথমে অ্যালকিল হ্যালাইডের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ভাঙতে এবং জলের মধ্যে হাইড্রোজেন বন্ধনী ভাঙতে অনেক বেশি শক্তি দেয়। সেজন্য ওরা জলে দ্রাব্য হয় না, কারণ সেই পরিমাণ শক্তি দেওয়া অতটা সম্ভবপর নয়। তার মানে দ্রাব্য হওয়ার পর যেটুকু শক্তি তৈরি হবে তার থেকে শক্তি বেশি দিতে হবে। সেই জন্য অ্যালকিল হ্যালাইডগুলো ধ্রুবীয় হলেও জলের দ্রাব্য নয়, কারণ হাইড্রোজেন বন্ধনে গঠন করতে পারে না। নেক্সট হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। ঠিক আছে, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক বিভিন্ন ভাবে তোমার ব্যাখ্যা করা যায়। একটা বলি, যেমন তোমার অ্যালকিল হ্যালাইডগুলির তাদের যে করসপন্ডিং হাইড্রোকার্বন বা অ্যালকেন গুলো আছে সেগুলো অপেক্ষা কিন্তু স্ফুটনাঙ্ক বেশি হয়। কারণ কি, দেখো এখানে অ্যালকিল হ্যালাইড আছে, এখানে এটা থেকে এটার মলিকুলার ওয়েট স্বাভাবিকভাবেই বেশি। মলিকুলার ওয়েট যখন বাড়ে তখন ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, এই অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়ে। আর ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়লে স্ফুটনাঙ্ক গলনাঙ্কের মানও বাড়ে। সেই কারণে তোমার অ্যালকিল হ্যালাইড গুলোর করসপন্ডিং অ্যালকেনের থেকে তোমার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হয়। নেক্সট হচ্ছে তোমার অ্যালকিল হ্যালাইড গুলো তোমার ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড যত দিকে আসা যায় তত তোমাদের এদেরও তখন কি হয়, স্ফুটনাঙ্কের মানটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ হচ্ছে তোমার প্রথমত তো তোমার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়ছে। কারণ কি, তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিড, আয়োডিন এদের মলিকুলার ওয়েট আস্তে আস্তে বাড়ছে যত হ্যালাইড গুলো তৈরি করছে। সে কারণে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়ছে, তাই জন্য স্ফুটনাঙ্ক বাড়বে। আবার শুধু তাই নয়, এদের যে দ্বিমেরু যে ডাইপোল মোমেন্ট যে আকর্ষণ বল থাকে, এই তোমার সেই স্ত্রীতে সামান্য প্লাস হয়। এই সি আর এইচ এর মধ্যে যে সি আর এক্স এর মধ্যে যে বন্ধনীতে থাকে তাতে সিটা সামান্য প্লাস হয় আর এক্সটা সামান্য মাইনাস হয়। এই দ্বিমেরুটা তোমার আকর্ষণ বলটা তোমাদের এদিক থেকে এদিকে ক্রমশ কমতে থাকে, কিন্তু এই আকর্ষণ বলের কমার মাত্রাটা, দ্বিমেরু কমার মাত্রাটা কিন্তু মলিকুলার ওয়েটের বৃদ্ধির মাত্রা অপেক্ষা অনেকটাই কম। সেই কারণে ওভারঅল দিক থেকে দেখতে গেলে এদের মলিকুলার ওয়েট বৃদ্ধির কারণে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়ে, তাই জন্য এদের স্ফুটনাঙ্ক এদিকে বাড়ে।
নেক্সট হচ্ছে একই অ্যালকিল গ্রুপটা যত বড় হবে তত একই হ্যালাইডের ক্ষেত্রেও কিন্তু স্ফুটনাঙ্ক বাড়বে, কারণ অ্যালকিল গ্রুপ বড় হলে মলিকুলার ওয়েট বাড়বে, ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল বাড়বে। একই মলিকুলার ওয়েট বাড়বে, ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল বাড়বে, সেই কারণে অ্যালকিল গ্রুপটা বাড়ার সাথে সাথে স্ফুটনাঙ্ক বাড়বে। আবার হ্যালাইড গ্রুপ বাড়ার সাথে সাথেও মানে হ্যালাইড গ্রুপ বাড়ার সাথে সাথেও তোমার স্ফুটনাঙ্ক বাড়বে, সেই একই কারণ মলিকুলার ওয়েট বাড়ার কারণে ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল বাড়বে, সেই কারণে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বাড়বে। তাহলে এই ব্যাপারগুলো বোঝা গেল। নেক্সট হচ্ছে এই জিনিসটা থেকে প্রচন্ড প্রশ্ন আসে যে তোমার সমসংখ্যক কার্বন যুক্ত অ্যালকিল হ্যালাইড গুলোর ক্ষেত্রে যত ব্রাঞ্চিং এর সংখ্যা যত বাড়তে থাকে, দেখো এখানে যটা ব্রাঞ্চিং আছে এক্ষেত্রে ব্রাঞ্চিং এর সংখ্যাটা তার থেকে মানে এখানে যত এদিকে 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 দিকে যাচ্ছে তোমার ব্রাঞ্চিং এর সংখ্যাটা যত বাড়বে তত তোমার কি হবে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের পরিমাণটা বাড়বে। যেমন ধরো এটা থেকে এটার ব্রাঞ্চিংটা অনেকটা বেশি, দেখো এর ব্রাঞ্চিংটা অনেকটা বেশি। এবার শৃঙ্খলের সংখ্যা যত বাড়ে তত কি হয় তোমার অ্যালকিল হ্যালাইডের আকারটা বেলুন আকার মানে লম্বা বা বেলুন আকার থেকে গোলাকার হতে থাকে। যেমন এই কার্বনটাকে ঘিরে একটা তিনটা শ্রেষ্ঠ করছে গোলাকার হবে, যত শৃঙ্খলের সংখ্যা বাড়ে তত গোলাকার হতে থাকে অণুটা। তাই জন্য কি হয় স্পর্শতলের ক্ষেত্রফল কমে, মানে একটা লম্বা অ্যালকিল হ্যালাইড থাকলে যতটা জায়গা খাবে একটা গোল অ্যালকিল হ্যালাইড থাকলে তার থেকে কম জায়গা খাবে, সেই কারণে ভ্যান ডের ওয়াল স্পর্শতলের ক্ষেত্রফল কমার কারণে তোমার ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলও কমতে থাকে। সেই কারণে তোমার শৃঙ্খলের সংখ্যা বাড়ার সাথে সাথে তোমার কি হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কমে। ঠিক আছে, তাহলে সমসংখ্যক অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে শৃঙ্খলের সংখ্যা বাড়ার সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কমে। নেক্সট একটা ব্যাপার আছে যে তোমার পলিফ্লুরো অ্যালকেন বা এখানে হেক্সাফ্লুরো অ্যালকেন আছে যেটাতে তোমার স্ফুটনাঙ্ক উল্লেখযোগ্যভাবে কম হয়, তাই তো। এদের এই মানে এই একটা স্পেশালিটি দেখা যাওয়ার কারণ কি? কারণটা হচ্ছে ফ্লুরিনটা হচ্ছে অত্যন্ত উচ্চ তড়িৎ ঋণাত্মক, সেই কারণে পলিফ্লুরো অ্যালকেন বা C2H6 বা হেক্সাফ্লুরো অ্যালকেন অণুর মধ্যে ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে সংঘবদ্ধ থাকে, যা সহজেই ধ্রুবীয় হতে পারে না। ঠিক আছে, সে ধ্রুবীয় হতে পারে না বলে কি হয় এদের ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলটা তখন কি হয় কমে যায়। ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল কমে যাওয়ার কারণে এদের স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে এটার একটা ব্যতিক্রম বা উল্লেখযোগ্যভাবে এতটা কম কেন স্ফুটনাঙ্ক দেখা যায় তার কারণটা হচ্ছে এটা অত্যন্ত তড়িৎ ঋণাত্মক, সেই কারণে তোমার এরা ইলেকট্রনগুলো এই অণুর মধ্যে ইলেকট্রনগুলো সংঘবদ্ধভাবে থাকে, ধ্রুবীয়তা দেখাতে পারে না। মানে CF এই যে বন্ধনীটা হয় CF বন্ধনীটার মধ্যে এই ইলেকট্রনগুলো এখানেই প্রচন্ড মুষ্টিবদ্ধভাবে একত্রিত হয়ে থাকে যে দুটো বন্ধনীর মধ্যে যে এটা সামান্য প্লাস এটা সামান্য মাইনাস সেই ধ্রুবীয়তাটাই সৃষ্টি করতে পারে না, সেই কারণে ভ্যান ডের আকর্ষণ বলটা কম হয় এবং স্ফুটনাঙ্কটা এদের কম হয়। ঠিক আছে, আবার এবার হচ্ছে তোমার ঘনত্ব কথাটা বলি যে ঘনত্ব যত তোমার আকার যত বাড়তে থাকে এই আর গ্রুপের আকার যত বাড়তে থাকে তত তোমার ঘনত্ব মানে কি হবে আর গ্রুপের আকার বাড়ার সাথে সাথে ঘনত্ব তত হ্রাস পাবে, কারণ আর গ্রুপের আকার যত বাড়বে তত তোমার কি হবে তত তোমার মলিকুলার ওয়েটটা বাড়বে, সেই কারণে ঘনত্বটা কমবে। আবার সেম ভাবে তোমার হ্যালাইড গুলো যত তোমার মলিকুলার ওয়েট বাড়তে থাকে তত তার তোমার ঘনত্ব বাড়তে থাকে। স্টেবিলিটির দিক থেকেও তাই, যে আর গ্রুপে ঘনত্ব বাড়ার সাথে সাথে বললাম ঘনত্ব বাড়ে, সেরকম হ্যালাইড গুলোরও মলিকুলার ওয়েট বাড়ার সাথে সাথে তোমার এদিক থেকে ঘনত্বটা বাড়ছে। এবার তোমার যত ফ্লুরাইড থেকে মানে ফ্লুরো অ্যালকেন থেকে আয়োডো অ্যালকেনের দিকে যাব তত কি হবে হাইড্রোজেন এবং সি বন্ধনীর তোমার স্টেবিলিটিটা বাড়বে, এবং যত হাইড্রোজেন বলছি সি এবং এক্স বন্ধনের স্টেবিলিটিটা বাড়বে, এক্স মানে হ্যালাইড, যত এই সি এবং এক্স বন্ধনের স্টেবিলিটি বাড়বে তত মলিকুলটা বেশি স্টেবল হবে, সেই কারণে এদিক থেকে এদিকে গেলে স্টেবিলিটিটা বাড়ছে। ঠিক আছে, আবার হ্যালো অ্যালকিন গুলো তাদের প্যারেন্ট হাইড্রোকার্বন অপেক্ষা কম দাহ্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের কারণেই হচ্ছে যে এরা দাহ্যটা কম হয়। এদের তোমার কিছু সাধারণত এরা তোমার
কিছু কিছু অ্যালকিল হ্যালো অ্যালকেন দেখা গেছে যেগুলো ফ্যাট জাতীয় দ্রব্যে দ্রাবক, তাই সেই ধরনের দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। আবার আরেকটা আছে হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড, যেটা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো দাহ্যতা কিন্তু কম হয়, ঠিক আছে। যত করসপন্ডিং হাইড্রোকার্বন অপেক্ষা এদের দাহ্যতা হ্যালো অ্যালকেনগুলোর অনেকটাই কম হয়ে থাকে। এইবার আমরা শুরু করছি হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্ম সম্বন্ধে। হ্যাঁ, রাসায়নিক ধর্মের রিয়াকশন গুলো বলার আগে আমরা কতগুলো প্রিলিমিনারি বা বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করব। তো এই রাসায়নিক ধর্মাবলীতে হ্যালো অ্যালকেন অনেকগুলো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সাধারণত 5 ধরনের শ্রেণীতে ভাগ করা যায়: নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া এবং পুনর্বিন্যাস। এগুলো সব আমরা পড়বো। প্রথমে আমি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে একটু ডিটেলসে ফান্ডামেন্টাল জিনিসগুলো আলোচনা করব, কারণ এটা আমাদের লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? এটা প্রতিস্থাপন মানে বুঝতে পারছি একটা রিপ্লেসমেন্ট ঘটে। নিউক্লিওফিলিক বলতে এখানে নিউক্লিওফাইল রিপ্লেস করে। নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হলো নেগেটিভ চার্জ যুক্ত বা লোন পেয়ার যুক্ত কোনো একটা অ্যানায়ন, বা লোন পেয়ার হলে সেটা একটা অণু হতে পারে। তো সেই জিনিসটা যেগুলো হচ্ছে নিউক্লিওফাইল মেনলি যেটা তোমার নিউক্লিও বা পজিটিভ কোন একটা পিসিসকে খোঁজে, সেটাকে আমরা নিউক্লিওফাইল বলি। তো সেটাকে আমি NU দিয়ে লিখেছি। তো সেটা যখন অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া পড়ছে এখানে, তো এখানে তোমার অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া পড়ছে, তো সেখানে নিউক্লিওফাইলটা তোমার অ্যালকিল হ্যালাইডের যে কার্বন পরমাণুকে আক্রমণ করে, আর সেই দিক থেকে অন্য দিক থেকে তোমার লিভিং গ্রুপ মানে হ্যালোজেনটা বেরিয়ে যায়, দিয়ে নিউক্লিওফাইলটা অ্যাটাচ হয়ে যায়, দিয়ে হ্যালোজেনটা মাইনাস আকারে বেরিয়ে যায়, নিউক্লিওফাইলটার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে হাইড্রোজেনের জায়গায় নিউক্লিওফাইলটা প্রতিস্থাপন হলো। এই বিক্রিয়াটাই হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। এবার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ডিপেন্ড করে হচ্ছে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ কোনটা? যেটা বেরিয়ে যাচ্ছে, মানে হ্যালাইডটা, ঠিক আছে। তো হ্যালাইডটা যেটা যত ভালো লিভিং গ্রুপ হবে সেটা তত ভালো তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। লিভিং গ্রুপের ক্ষেত্রে দেখা গেছে যে আয়োডিন থেকে ফ্লুরিনের দিকে তোমার লিভিং গ্রুপের ক্যাপাসিটিটা কমে। সব থেকে ভালো হচ্ছে লিভিং গ্রুপ আয়োডিন, আর সব থেকে খারাপ লিভিং গ্রুপ হচ্ছে ফ্লুরিন। এটা কেন, এটা সম্পর্কে আমরা পরে বলছি, ঠিক আছে। আর আরেকটা কথা আমরা বলি যে স্বাভাবিক অর্থে বা আমাদের সাধারণভাবে মনে হয় যে আমরা জানি যে ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিনের দিকে ক্রমশ ধ্রুবীয়তা, কার্বন আর এক্স ধ্রুবীয়তা তোমার আস্তে আস্তে বাড়ে। সেই কারণে এদের এদিক থেকে এদিকে সক্রিয়তা বাড়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে সক্রিয়তা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা দেখা গেছে যে আয়োডিনের বেশি হয়, ব্রোমিনের, তারপরে ক্লোরিনের। মানে ধ্রুবীয়তার দিক থেকে আয়োডিনের সব থেকে কম, এদের থেকে সক্রিয়তাও আয়োডিনের সব থেকে কম হওয়া উচিত ছিল, কিন্তু আয়োডিনের সব থেকে বেশি সক্রিয়তা দেখা যায় বিক্রিয়াটার ক্ষেত্রে। কারণ হচ্ছে আয়োডিনটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। তাহলে এই বিক্রিয়াটার সক্রিয়তা ডিপেন্ড করে লিভিং গ্রুপের ক্যাপাসিটির উপর, ঠিক আছে। তো নিউক্লিওফিলিক বিক্রিয়া অনেক রকম হতে পারে। এখানে কয়েকটা আমি উদাহরণ দিয়েছি। যখন NaOH বা KOH নিউক্লিওফাইল কোন একটা বিকারক আমরা দিয়ে বিক্রিয়া করব, সেক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করে হচ্ছে OH মাইনাস, দিয়ে ROH তৈরি করে, RX কে ROH তৈরি করে। যদি NaI দিই তাহলে সেক্ষেত্রে আয়োডিন, তো যে হ্যালাইডটা থাকবে সেটাকে রিপ্লেস করে আয়োডিন ঢুকবে। যদি AgCN দিই তাহলে সেক্ষেত্রে এক্সট্রাকে রিপ্লেস করে এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে CN মাইনাস, একটু ভুল লিখেছি আমি এখানে, নিউক্লিওফাইলটা হচ্ছে CN মাইনাসটা RCN তৈরি করবে, আর NH3 বা অ্যামোনিয়া যদি দিই তাহলে NH2 তৈরি করবে, ঠিক আছে। এবার হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাকে ইংলিশে কি বলা হয়? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন, ঠিক আছে, যেটাকে শর্টে লেখা হয় SN আকার, ঠিক আছে। SN বিক্রিয়া বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 ধরনের হয়,
ঠিক আছে। দু ধরনের কিভাবে ভাগ করা হয়, ভাগ করা হচ্ছে যে যখনই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে তখন হার নির্ণয়কারী ধাপে যটা অনুসংখ্যা ইনভলভ থাকে তার উপর ডিপেন্ড করে এটাকে দুভাগে ভাগ করা যায়। যে ক্ষেত্রে তোমার একটা অনুসংখ্যা থাকে সেটাকে SN1 বলে, যে ক্ষেত্রে দুটো অনুসংখ্যা থাকে হার নির্ণয়কারী ধাপে সেটাকে বলে SN2। SN1 আর SN2 সম্পর্কে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলি হচ্ছে তোমার SN2 বিক্রিয়াটা কিরকম ধরনের। এটা হচ্ছে তোমার একটা সাবস্টিটিউশন বিক্রিয়া, এখানে যেমন একটা মিথাইল ক্লোরাইড নিয়েছি, KOH দিয়েছি, OH টা দিয়ে রিপ্লেস হয়ে CH3OH আর KCl তৈরি হয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা কি করে ঘটে, এখানে দেখো আমি মিথাইল ক্লোরাইড নিয়েছি যেখানে 3টে H গ্রুপ আছে আর একটা Cl আছে। এবার OH মাইনাস নিউক্লিওফাইলটা আমার যেদিকে লিভিং গ্রুপ থাকবে তার ঠিক বিপরীত দিক থেকে কার্বনকে অ্যাটাক করবে, আর সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই সিএলটা এর থেকে বেরিয়ে যাবে। তাহলে এই যে ঘটনাটা ঘটে এর মিডিলে একটা ধাপ আছে যেটাকে বলে ট্রানজিশন স্টেট। সেইখানে কি হয়, মানে OH আর Cl দুটোই দুদিক থেকে মানে হালকা ভাবে দ্রুত থাকার মতো একটা ট্রানজিশন স্টেট তৈরি করে। সাধারণত এক্ষেত্রে কার্বনটা sp3 হাইব্রিডাইজ থাকে, কিন্তু এই ট্রানজিশন স্টেটে এটা sp2 হয়ে যায়। ট্রানজিশন স্টেটের পরবর্তী ধাপে কি হয়, এটা পুরোপুরি ভাবে যুক্ত হয়ে যায়, এটা বেরিয়ে যায়। নেক্সট ধাপে কি হয়, দেখো OH টা যুক্ত হয়েছে, Cl-টা বেরিয়ে গেছে। তাহলে এই প্রক্রিয়াটার এই প্রথম ধাপটা যেখানে নিউক্লিওফাইল গিয়ে মিথাইল ক্লোরাইডে অ্যাটাক করছে, এটাই হচ্ছে হার নির্ণয়কারী ধাপ। এটা হচ্ছে সব থেকে স্লোয়েস্ট ধাপ। এই ধাপে আমার কটা অণু আছে, কটা জিনিস লেগেছে বিক্রিয়াটা করতে, একটা দেখো নিউক্লিওফাইলটা লেগেছে আর একটা হচ্ছে তোমার মিথাইল ক্লোরাইডটা লেগেছে। তাহলে দুটো, এটা হচ্ছে অনুসংখ্যা দুটো, তাই জন্য এর আণবিকতা হচ্ছে দুটো। ঠিক আছে, সেই কারণেই তোমার এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে আমরা বলি SN2 রিঅ্যাকশন। বোঝা গেল? তাহলে SN2 রিঅ্যাকশন কেন, কারণ হার নির্ণয়কারী ধাপে দুটো আমার অনুসংখ্যা বা আণবিকতা 2। ঠিক আছে, এবার SN1 রিঅ্যাকশন। এখানে দেখো একটা SN1 রিঅ্যাকশন করেছে, তোমার এটা টার্ট বিউটাইল ব্রোমাইড নিয়েছে, তার সাথে KOH দিয়েছে, নিউক্লিওফাইল এখানে OH দিয়ে এখানে ব্রোমিনটা বেরিয়ে গিয়ে OH টা ঢুকেছে আর KBr তৈরি হচ্ছে, ডিপিং কোড হচ্ছে কারণ Br-। ঠিক আছে, এই বিক্রিয়াটা SN2 বিক্রিয়াটা কি হয়, দুটো ধাপে ঘটে। এর মেকানিজমটা কিন্তু ওর আগেরটা থেকে আলাদা। আগেরটা উল্টো দিক দিয়ে ঢুকছিল, লিভিং গ্রুপে উল্টো দিক দিয়ে ঢুকছিল, যে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছিল। এক্ষেত্রে কিন্তু দুটো ধাপে ঘটে। কি হয়, প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, ব্রোমিন মাইনাসটা বেরিয়ে যাবে, দিয়ে কার্বো ক্যাটায়ন জিনিসটা তৈরি করে। এখানে একটা বন্ডিং কম, তাই জন্য একটা প্লাস চার্জ থেকে যায়, এই জিনিসটাকে বলে কার্বো ক্যাটায়ন। ঠিক আছে, কার্বনের একটা ক্যাটায়ন তৈরি করে। তো সেটা, এটা হচ্ছে টার্ট বিউটাইল কার্বো ক্যাটায়ন। ঠিক আছে, যেখানে থাকে আর ব্রোমিন মাইনাস থাকে। এই ধাপটাই হচ্ছে তোমার স্লোয়েস্ট ধাপ এবং হার নির্ণয়কারী ধাপ। ঠিক আছে, সেই কারণে যেহেতু হার নির্ণয়কারী ধাপে একটাই অণু আছে যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই জন্য এটাকে SN1 বলা হয়। নেক্সট স্টেপে কি হয়, এই টার্ট বিউটাইল যে ক্যাটায়নটা তৈরি হলো এটাকে নিউক্লিওফাইল অ্যাটাক করে, দিয়ে তোমার এই যে প্রোডাক্টটা সেটা তৈরি হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার লিভিং গ্রুপটা একটা স্টেপে বা বেরিয়ে যাচ্ছে আর নিউক্লিওফাইলটা একটা স্টেপে অ্যাড হচ্ছে। তাহলে দুটো স্টেপে এটা ঘটছে, আর এই ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। তাহলে SN1 আর SN2 এর মেকানিজম যে আলাদা সেটা বোঝা গেল। SN2 বলছি কারণ ওখানে দুটো বিকারক ছিল, আর এখানে দেখো SN1 বলছি কারণ হচ্ছে এখানে একটা বিকারক। এবারে হচ্ছে SN1 SN2 বললাম, এগুলো কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, কখন SN1 হবে আর কখন SN2 হবে, সেগুলো কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো প্রভাবকগুলোর মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে হচ্ছে যে অ্যালকেন হ্যালাইডটা নিয়ে আমরা কাজ করছি সেটা। ঠিক আছে, এক্ষেত্রে দেখো অ্যালকেন, যদি আমরা SN2 রিঅ্যাকশনের কথা ভাবি তাহলে কি হয়, অ্যালকিন হ্যালাইডের বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এই কন্টিনিউয়াস এদিক থেকে এদিকে আমার কি হচ্ছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হচ্ছে, এবং তোমার দেখো কার্বনের এই কার্বনকে ঘিরে, সেন্ট্রাল কার্বনকে ঘিরে স্টেরিক হিন্ড্রেন্স বা
তোমার স্টেরিক যে জায়গার যে একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে এক্ষেত্রে দেখো যে জায়গাটা কমছে, এক্ষেত্রে দেখো জায়গাটা আরো কমছে। তো নিউক্লিওফাইলটা অ্যাটাক করা জায়গাটা কিন্তু কন্টিনিউয়াস 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে কমে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, নিউক্লিওফাইলটা অ্যাটাকটা বাধাপ্রাপ্ত হচ্ছে যত আমার স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে সাবস্ট্রেটে, ঠিক আছে। সাবস্ট্রেটে স্টেরিক হিন্ড্রেন্স বাড়ার সাথে সাথে তোমার কার্বনের কাছে নিউক্লিওফাইলের আসাটা বাধাপ্রাপ্ত হয় এবং তখন অ্যাটাকটা হতে বাধা পায়। ফলে কি হয়, এদিক থেকে এদিকে যত যাবো নিউক্লিওফাইল অ্যাটাকটা বাধা পাবে বলে SN2 রিঅ্যাকশনটা হ্রাস পাবে। তাই কারণে SN2 রিঅ্যাকশনটা তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির দিকে কন্টিনিউয়াস কমতে থাকে। সব থেকে ভালো হয় যেগুলোতে সব থেকে কম স্টেরিক হিন্ড্রেন্স থাকে, সেক্ষেত্রেই তোমার SN2 রিঅ্যাকশনটা হয়, ঠিক আছে। এবার SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখো ব্যাপারটা উল্টো। SN1 রিঅ্যাকশনে কি হয়, ফার্স্ট স্টেপেই আমার কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির দিকে যত কার্বোক্যাটায়ন গুলো তৈরি হবে, আমরা জানি টার্সিয়ারি বিউটাইল বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে অনেক বেশি স্টেবল হয়। কারণ কি, এটাতে তোমার CH3 গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট থাকবে, ইলেকট্রনিক এফেক্ট থাকবে, যেটা আমরা একটু 12 এ পড়েছিলাম। CH3 গ্রুপ এর উপর তোমার ইলেকট্রন ডেন্স, মানে এখান থেকে তোমার ইলেকট্রনিক এফেক্টের জন্য এর উপর তোমার প্লাস চার্জেস স্থায়িত্বতা বাড়িয়ে দেবে। সেই কারণে তোমার CH3 গ্রুপ থাকার জন্য এদিক থেকে এদিকে কন্টিনিউয়াস তোমার স্থায়িত্বটা বাড়ছে। তো যত তোমার কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়বে, তত তোমার পরবর্তী স্টেপটা মানে কি হয়, SN1 এ পরবর্তী স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক করে তত ভালোভাবে হবে। তাই জন্য আমার কি হয়, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়ার জন্য এদিক থেকে এদিকে SN1টাই মেনলি হয়। SN2টা কিন্তু মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি স্টেরিক হিন্ড্রেন্স বাড়ার সাথে সাথে কিন্তু SN2টা কমে যায়, সেক্ষেত্রে SN1টা হয়, কারণ কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে, ঠিক আছে। তাহলে সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করছে যে 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু SN1টা সব থেকে ভালো হয়, আর 1 ডিগ্রির ক্ষেত্রে SN2টা সব থেকে ভালো হয়। সাবস্ট্রেটের উপর এভাবে ডিপেন্ড করছে, ঠিক আছে। সেম কারণেই তোমার যদি সাবস্ট্রেটটা যদি অ্যালাইলিক হ্যালাইড হয়, বেনজাইল হ্যালাইড হয়, তাহলে কি হবে, তোমার ওই ক্যাটায়ন গুলো তৈরি হবে, সেই ক্যাটায়ন গুলো রেজোনেন্সের মাধ্যমে ইজিলি স্টেবল হবে। সেই কারণে এগুলো কিন্তু SN1 দেখাবে, SN2 দেখাবে না, ঠিক আছে, যেহেতু ক্যাটায়ন গুলো রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হয়, ঠিক আছে। এবার হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর। আমরা যে দ্রাবকটা, মানে আমরা যেখানে রিঅ্যাকশনটা করছি সেখানে দ্রাবকটা কি নিয়েছি, মানে রিঅ্যাকশন মিডিয়ামের দ্রাবকটা কি, তার উপরও কিন্তু ডিপেন্ড করবে এটা SN1 হবে না SN2 হবে, ঠিক আছে। যদি পোলার প্রোটিক দ্রাবক নিই, যেমন মিথাইল অ্যালকোহল, তারপরে ইথাইল অ্যালকোহল, জল, যেগুলো পোলার প্রোটিক দ্রাবক ধ্রুবীয়তা আছে, সেগুলো নিলে কি হয়, কার্বোক্যাটায়ন এবং হ্যালাইড যে আয়নটা, যে অ্যানায়নটা, সেটা হচ্ছে স্থায়িত্ব লাভ করে। কিভাবে দেখো, হ্যালাইড আয়নটা এভাবে জলকে ঘিরে, জল একটা হচ্ছে প্রোটিক দ্রবণ, এইভাবে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে এটাকে স্টেবল করে দেয়। সেম ভাবে কার্বোক্যাটায়নটাকেও স্টেবল করে দেয়। তাই পোলার প্রোটিক সলভেন্টে যেহেতু হ্যালাইড আয়ন আর কার্বোক্যাটায়নটা স্টেবল হয়ে যাচ্ছে, সেজন্য এক্ষেত্রে SN1টার জন্য এই পোলার প্রোটিক সলভেন্টটা কিন্তু উপযুক্ত, ঠিক আছে। পোলার প্রোটিক সলভেন্টটা কিন্তু SN1 এর জন্য উপযুক্ত। নেক্সট পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, যেমন হচ্ছে তোমার DMSO, DMF, মানে হলো তোমার ডাইমিথাইল সালফক্সাইড, NN ডাইমিথাইল ফর্মামাইড। এগুলো কি হয়, এগুলো হচ্ছে অ্যাপ্রোটিক নন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, ঠিক আছে। এগুলো কি হয়, ক্যাটায়নকে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে স্থায়িত্ব দিতে পারে না, স্থায়িত্ব দিতে পারলেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে অত ভালো স্থায়িত্ব দিতে পারে না। প্লাস এটা হচ্ছে অ্যানায়ন, যেটা হ্যালাইড অ্যানায়ন, যেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, সেটাকেও মুক্ত রাখে। সেই কারণে ইজিলি সেটা তোমার সাবস্ট্রেটকে অ্যাটাক করতে পারে। সেই কারণে এটা হচ্ছে তোমার SN2-র জন্য হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবকটা তোমার SN2-র জন্য উপযুক্ত, SN1 এর জন্য কিন্তু নয়। তাহলে SN2 পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে SN2 হয়, আর পোলার প্রোটিক দ্রাবকে SN1 হয়। হ্যাঁ, নেক্সট হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং প্রকৃতি। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং প্রকৃতির উপর SN1 ডিপেন্ড করে না, কেবলমাত্র SN2 ডিপেন্ড করে। তো নিউক্লিওফাইল যেটা আমরা ইউজ করছি, সেটার প্রত্যেকটা যদি অ্যাটাকিং গ্রুপ সেম হয়, যেমন এটার এই তিনটেরই দেখো অ্যাটাকিং গ্রুপ অক্সিজেন, এটারও তাই, দুটোরই অ্যাটাকিং মানে যেটা অ্যাটম OH, ঠিক আছে। সেক্ষেত্রে যার ক্ষারকত্ব বেশি হবে সেটা তত ভালো শক্তিশালী নিউক্লিওফাইল হবে। দেখো এদিক থেকে এদিকে ক্ষারকত্ব বাড়ে,
এটা বেশি বেশি ভালো ক্ষার, তাই জন্য যেটার ক্ষারকত্ব বেশি সেটা বেশি অধিক শক্তিশালী নিউক্লিওফাইল। সেই কারণে এদিক থেকে এদিকে নিউক্লিওফাইল শক্তিশালী হচ্ছে, আবার এদিক থেকে এদিকেও নিউক্লিওফাইল শক্তিশালী হচ্ছে। আবার যদি আলাদা আলাদা অ্যাটাকিং অ্যাটম মানে নিউক্লিওফাইলের অ্যাটাকিং অ্যাটমটা যদি আলাদা হয়, এখানে যেমন কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে ওএইচ মাইনাস অক্সিজেন, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার কম তড়িৎ ঋণাত্মক যেটা এবং আকারে বড় যেটা সেটা কিন্তু তোমার অধিক ভালো শক্তিশালী নিউক্লিওফাইল হবে। যেমন এখানে এটা কম তড়িৎ ঋণাত্মক, আকারে বড় হয়তো তোমার এগুলো বেশি, কিন্তু যেহেতু এটা কম তড়িৎ ঋণাত্মক সেক্ষেত্রে এটা হচ্ছে অধিক ভালো নিউক্লিওফাইল। সেম ভাবে এটাও তাই, দেখো এগুলোর তড়িৎ ঋণাত্মকতা এটার কম, প্লাস এটা আকারেও আবার বড়, সেই জন্য এক্ষেত্রে আবার এটা হচ্ছে অধিক ভালো মানে তোমার অধিক ভালো তোমার নিউক্লিওফাইল শক্তিশালী। ঠিক আছে, তাহলে আকারে বড় এবং কম তড়িৎ ঋণাত্মক গুলো হচ্ছে অধিক ভালো নিউক্লিওফাইল, আর সেম যখন অ্যাটাকিং গ্রুপ থাকবে সেক্ষেত্রে যার ক্ষারকত্ব বেশি হচ্ছে সেটা হচ্ছে অধিক ভালো নিউক্লিওফাইল। তাহলে আশা করি বোঝা গেল। ঠিক আছে, লিভিং গ্রুপ যেটা সম্পর্কে প্রথমেই আমি একটু বলেছিলাম, লিভিং গ্রুপের ওপর তোমার সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা অনেকটাই ডিপেন্ড করে। ঠিক আছে, দুর্বল ক্ষারক অর্থাৎ তীব্র ক্ষার থেকে যে অ্যানায়ন গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে উৎকৃষ্ট লিভিং গ্রুপ। এখান থেকে এত দূর অব্দি যদি আমরা ভাবি তাহলে দেখো এদিক থেকে এদিকে যত যাচ্ছি তত তোমার এগুলো কি হচ্ছে, দুর্বল ক্ষারক তীব্র অ্যাসিড থেকে তৈরি হয়েছে। কিরকম, এটা HCN থেকে তৈরি হয়েছে, এটা তোমার দুর্বল ক্ষারক সেটা আমরা জানি। এটা আবার তোমার ফেনল থেকে তৈরি হয়েছে, জলের থেকে মানে এটা জল থেকে তৈরি হয়েছে, জলের থেকে ফেনল অধিক তীব্র অ্যাসিড, তো তাই ওর থেকে যে ক্ষারকগুলো তৈরি হয়েছে সেগুলো দুর্বল ক্ষারক। তাই এদিক থেকে এদিকে ক্ষারকত্বটা কমছে বলে এদের লিভিং গ্রুপ ক্যাপাসিটিটাও কমছে। আবার হ্যালাইড গুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যেমন ধরো আয়োডিন থেকে ক্লোরিনের দিকে আসে, ক্লোরিন ফ্লুরিন, এরপরে ফ্লুরিন হবে, ক্লোরিনের থেকেও কম হবে ফ্লুরিন। ঠিক আছে, তো এদিক থেকে এদিকে যখন যাচ্ছে তখন আমরা দেখা যাচ্ছি যে তোমার লিভিং গ্রুপ ক্যাপাসিটি আয়োডিনের সব থেকে বেশি। আমি আগেই বলি সেটা কারণ হচ্ছে তোমার কার্বন হ্যালাইড যে বন্ধন ডিসোসিয়েশন এনথালপি বা বন্ধন বিয়োজন যে এনথালপিটা হয় সেটা হচ্ছে কার্বন আর আয়ের ক্ষেত্রে খুব কম, সেজন্য সহজেই কার্বন আর আয়ের বন্ধনটা ভেঙে যায়, তাই জন্য এটা ভালো লিভিং গ্রুপ। CF এর ক্ষেত্রে সেটা আবার অনেক শক্তিশালী এনার্জির মানটা, তাই এটা ভাঙতে একটু কষ্ট হয়, তাই জন্য এটা হচ্ছে সব থেকে খারাপ লিভিং গ্রুপ। তাহলে বোঝা গেল ব্যাপারটা। আরেক ধরনের নিউক্লিওফাইল হয় যেটা হচ্ছে বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কি করে, যেটার দুটো তোমার দুটো নিউক্লিওফিলিক কেন্দ্র থাকে, হ্যাঁ, দুদিক থেকেই অ্যাটাক করা যায়। যেমন যখন CnNO2 এরও দুটো নিউক্লিওফিলিক কেন্দ্র, মানে C দিয়েও অ্যাটাক করতে পারে, N দিয়েও অ্যাটাক করতে পারে, এখানে O দিয়েও অ্যাটাক করতে পারে, N দিয়েও অ্যাটাক করতে পারে। কখন কোনটা করবে সেটা হচ্ছে ব্যাপার। SN1 এর ক্ষেত্রে যেটা অধিক তীব্র মানে অধিক তড়িৎ ঋণাত্মক যে তোমার নিউক্লিওফাইল কেন্দ্রটা সেটা অ্যাটাক করে, আর SN2 এর ক্ষেত্রে আকারে বড় কম তড়িৎ ঋণাত্মক মানে C এটা অ্যাটাক করে। এক্ষেত্রেও তাই, এটা হচ্ছে তোমার অধিক তড়িৎ ধনাত্মক এটা, তাই জন্য তোমার এটা হচ্ছে SN1 দেবে, আর এটা হচ্ছে যেহেতু এর থেকে কম তড়িৎ ধনাত্মক তাই এটা SN2 দেবে। ঠিক আছে, এইভাবেই হয়। তো সেই কারণেই আমি যদি একটা রিয়াকশন করি, দেখো এখানে ওইভাবে করা হয়েছে। RBr সেটাকে যদি KSN দিই সেক্ষেত্রে SN2 ঘটবে, KCN দিই তাহলে যখন SN2 ঘটবে তখন দেখো RCN তৈরি হচ্ছে, KCN দিলে SN2 হবে, আর যদি AgCN দিই তখন দেখো NC তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার SN1 করছে, এক্ষেত্রে N দিয়ে অ্যাটাক করছে, আর এক্ষেত্রে C দিয়ে অ্যাটাক করছে। তাহলে বোঝা গেল যে এটা ডিপেন্ড করছে তোমার কি ধরনের রিয়াকশন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কোনটা অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে আমরা সাবস্টিটিউশন রিয়াকশন SN1 SN2 নিয়ে ডিটেলস আলোচনা করলাম। এরপরে আমরা একটু স্টিরিওকেমিস্ট্রির দিকে যাব, এর পরের দিন আমি সেটা আলোচনা করব। পরের দিন তাহলে আমি আবার আসবো। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।